অঞ্জন বাবুর কাছে সরাসরি এই প্রশ্নটাই নিয়ে আসবো। অঞ্জন বাবু, আপনারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, আপনারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন কম্পিটিটিভ কমিউনালিজমের সম্পর্কে। সেখানে দাঁড়িয়ে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আব্বাস সিদ্দিকির, তাকে আপনারা ব্রিগেডে হাতে হাত ধরে জোটের বার্তা দিলেন। আপনাদের এরপর তার মরাল রাইট থাকবে, আর একটা ঐতিহাসিক ভুল হয়ে যাবে না তো? না, প্রশ্নটা উঠছে কেন বুঝছি না। এখানে ব্রিগেডে যে সভা হয়েছে সেটা বাম ফ্রন্ট, বাম সহযোগী দল, জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবাই মিলেই এটা হয়েছে। আমরা বলেছি যেটা যে এই নির্বাচন এমনি সাধারণভাবে রাজনৈতিক সংগ্রামেও, কিন্তু নির্বাচন উপলক্ষে তৎপরতাটা অবশ্যই বেড়েছে, যে তাতে সমস্ত ধর্মনিরপেক্ষ এবং সমস্ত অ্যান্টি তৃণমূল, অ্যান্টি বিজেপি ফোর্সকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ধর্মনিরপেক্ষ। কারোর নাম যদি আব্বাস সিদ্দিকী হয় তাহলে তিনি সেকুলার হবেন না। এটা হচ্ছে এক ধরনের হেট পলিটিক্সকে প্রমোট করা হচ্ছে আমার মতে। এটা উচিত না। ভারতীয় সংবিধানে সব ধর্মের মানুষ, ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলিম, শিখ সব ধর্মের মানুষই তৃণমূল এবং বিজেপির পলিটিক্সের বিরুদ্ধে হবেন না, এই কথা কেউ বলছেন না। কেউ তো মোহাম্মদ সেলিমকে নিয়ে প্রশ্ন তুলছেন না। প্রশ্নটা উঠছে এই কারণে যে আব্বাস সিদ্দিকীর বিভিন্ন ইউটিউব ভাষণ, বিভিন্ন জনসভায় ভাষণ, বিভিন্ন জলসায় ভাষণ, সেগুলো আপনারা শুনেছেন কিনা সে প্রশ্ন উঠছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে আব্বাস সিদ্দিকীর সমস্ত বক্তব্য কি আপনি শুনেছেন? শুধু আব্বাস সিদ্দিকী বলবেন না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে আব্বাস সিদ্দিকী আছেন, কিন্তু আব্বাস সিদ্দিকী হলেই তিনি ধর্মনিরপেক্ষতার পক্ষে বলতে পারবেন না। এটা এক ধরনের হেট ক্যাম্পেইন। সে প্রশ্ন কেউ করছে না, কিন্তু আমার নির্দিষ্ট প্রশ্নটা আপনি উত্তর দিচ্ছেন না। কোন উদ্দেশ্যে অন্য কথাটা বলছেন না। সিদ্দিকীর সমস্ত ভাষণ, একটি বক্তব্য বলুন যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সমস্ত বক্তব্য, তার ইউটিউবের সমস্ত বক্তব্য আপনি কি শুনেছেন? আমি বলছি ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট ভারতীয় সংবিধানের যে মূল্যবোধ তার বিরুদ্ধে বলেছে, একটি বক্তব্য দেখাতে পারবেন না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গে অঞ্জন বাবু, আপনি আব্বাস সিদ্দিকীর আপনি তো একটা টেলিভিশন চ্যানেলে অন এয়ার আছেন এবং লাইভ আছেন। আমার নির্দিষ্ট প্রশ্ন আপনাকে, যে আব্বাস সিদ্দিকীর সমস্ত ভাষণ, সমস্ত জলসার বক্তব্য সব শুনেই আপনি বলছেন তো যে আব্বাস সিদ্দিকী সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ? এটা একটা ফর্মাল চ্যানেল, সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত কাগজপত্র, তাদের বক্তব্য এবং ব্রিগেডের যে ভাষণ, তাতে ধর্মনিরপেক্ষতা সংকটটা কোথায়? এবং হিন্দু, মুসলিম, শিখ সব সম্প্রদায়ের মানুষই তো একথা বলতে পারেন। আমি বুঝছি না শুধুমাত্র ধর্মকে সামনে এনে কথাটা বলা হচ্ছে কেন। পশ্চিমবঙ্গে আজকে কোন ধর্মের মানুষ এই স্বৈরাচারের বিরুদ্ধে নয়, কম্পিটিটিভ কমিউনালিজমের বিরুদ্ধে নয়? এটা তো দেবজিৎ সরকার ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন বিজেপির পক্ষ থেকে। দেবজিৎ, পলিটিক্স আইসোলেট অঞ্জন বাবু প্রশ্ন তুলছেন যে জাস্ট নামটা আব্বাস সিদ্দিকী, সেই কারণেই এই প্রশ্ন তোলা হচ্ছে। আব্বাস সিদ্দিকী নাম হলেই তিনি ধর্মনিরপেক্ষ নন, এইরকম একটা অভিযোগ বিরোধীরা তুলছে কেন? অদ্ভুত কথাবার্তা বলছেন অঞ্জন বাবু, আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম। উনি বলছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেটা কিনা আব্বাস সিদ্দিকী তৈরি করেছেন, সেটা ধর্মনিরপেক্ষতা সম্বন্ধে যা যা বলেছে সেটা একদম ধর্মনিরপেক্ষতার মাপকাঠিতে 10-এ 10 পাচ্ছে, প্রায় সেরকমই উনি বলছেন। আমার বিনীত প্রশ্ন, আব্বাস সিদ্দিকী বা বাকি ভাইজানেরা যে ধরনের কথা বিভিন্ন ওয়াজে, বিভিন্ন মেহফিলে বলেছেন এবং বলে চলেছেন, যে ধরনের কথাবার্তা বলেছেন, এবং সবথেকে বড় কথা, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের মাঝখানে বন্ধ করিয়ে, তার বক্তব্য কার্যত বন্ধ করে, তাকে মঞ্চ থেকে অপসৃত করে প্রায় যে ধরনের কথা বলা হয়েছে, তাতে জানি না সেকুলারিজম কোন মাত্রা পেয়েছে। আমার কথা খুব পরিষ্কার, আব্বাস সিদ্দিকী শব্দটি সেকুলারিজমের দত্তক হয়, তাহলে রাম, শ্যাম, যদু, মধু, দেবজিৎ সরকার বললে বা তার একটু উল্টো বললে সেটা কি তাহলে সেকুলারিজম নয়? ওয়াই ইউ পিপল আর সো সিলেক্টিভলি সেকুলার? অঞ্জন বাবু, এটা তো বিজেপির যে কমিউনাল ডিভিশনের পলিটিক্স, তার পুরো কপি বুক একটা বক্তব্য। আমি এর উত্তর দিচ্ছি না। আমার বক্তব্য উত্তর দেবেন না অঞ্জন দা, আপনি অ্যাভয়েড করবেন না, আপনি উত্তর দিন। না না, অ্যাভয়েড করবেন না। আরে ওসব বলে লাভ নেই অঞ্জন দা, অনেক দিন ধরে আমার কোনো আপত্তি নেই, আপনি তোরপে যান না। অনেক দিন ধরে অনেক কথা বলেছেন, টোটালিয়ান কথাবার্তা। বিজেপির কমিউনাল রাজনীতি বাংলার মানুষ বুঝে নিয়েছে। আপনারা তাহলে আব্বাস সিদ্দিকী, তৃণমূল জোটের যে ধর্মীয় বিভাজনের রাজনীতি আপনারা সমর্থন করেন। আপনি যদি আপনার কথা বলে যান, আপনারা তাহলে বাংলার মানুষ একথা শুনছে না, একথার কোনো ভ্যালু নেই।
বামপন্থীরা ধর্মনিরপেক্ষতার পক্ষে সর্বদা থেকেছে। এই যে জোট এখানে আছে তারা প্রত্যেকে ধর্মনিরপেক্ষতার পক্ষে থেকেছে এবং সাংবিধানিক মূল্যবোধের পক্ষে থেকেছে। হিম্মত থাকলে অঞ্জনদা বলুন। এই হিম্মত টিম্মত বলবেন না ভাই, শুনুন, আপনার সঙ্গে ঝগড়া করতে আমি এখানে আসিনি, তবে আপনি থ্রেট করে কিছু হবে না। আপনারা ভয় পাচ্ছেন, বোঝা যাচ্ছে ভয় পাচ্ছেন, কিন্তু পার্টিকুলার নির্বাচনী বিধি লাগু আছে, নির্বাচনী বিধি লাগু আছে। কোন সাম্প্রদায়িক উৎসাহ, সাম্প্রদায়িক অপপ্রচার কিন্তু নির্বাচন কমিশনে দেখছে। কিন্তু নির্বাচন কমিশনকে আপনারা কি করেছেন আমি জানি না, এটা কিন্তু অভিযোগ করবে লোকজন। হিন্দু ধর্ম বলে কিছু হয় না, হিন্দু দেবদেবীকে হিন্দু ধর্মের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই, হিন্দু ধর্মের সঙ্গে হিন্দুত্ববাদের কোনো সম্পর্ক নেই, বলুন আল্লাহ মানি না, হিন্দু ধর্মের সঙ্গে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। কালকে যে ব্রিগেড আমরা দেখলাম সেটা আব্বাস সিদ্দিকীর আইএসএফ, তার সঙ্গে বামেদের জোট এবং কংগ্রেসের সেই হাত ধরা, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? অঞ্জনবাবু এখানে রয়েছেন, অঞ্জনবাবুর যারা সঙ্গী সাথী তাদেরকে কালকে দেখছিলাম যে মঞ্চের তলায় দাঁড়িয়ে বসে রয়েছেন চে গুয়েভারার টি শার্ট পরে। তো চে গুয়েভারার টি শার্ট পরে তাদের প্রত্যাশা ছিল হয়তো এই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিক কৃষক মৈত্রীর ভিত্তিতে জনগণতান্ত্রিক বিপ্লব ইত্যাদি, কিন্তু দেখলাম চে গুয়েভারা মঞ্চে আসলেন না, মঞ্চে আসলেন চে ফুরফুরা। এবং চে ফুরফুরা মঞ্চে আসার পর আমার মনে হচ্ছিল ওই 2006 সালে স্লোগান দিয়েছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, কালকে স্লোগানটা একটু পাল্টে গেল। কালকে স্লোগানটা মোহাম্মদ সেলিমের অব্যক্ত মুখে হয়তো অনুচ্চারিত রয়ে গেল, কিন্তু আমরা বুঝতে পারলাম স্লোগানটা দাঁড়ালো মার্কস হেসে কন সাব্বাস, আয় বুকে ভাই আব্বাস। একটা আদ্যন্ত চূড়ান্ত কমিউনাল লোক, যার এজেন্ডা হচ্ছে কমিউনালিজম, যার আপনি সঠিকভাবে বলেছেন মৌপিয়া, যার বিগত যতগুলো আমরা ভিডিও দেখেছি ইউটিউবে, প্রতিটা ভিডিও কি চূড়ান্ত রিগ্রেসিভ, কি চূড়ান্ত পেট্রিয়ার্কি এবং কি চূড়ান্ত কমিউনালিজম। আজকে তাদেরকে নিয়ে ঘর করছেন, শুধু তাই না, তার ভিডিওতেই ভাইরাল হয়েছে কদিন আগে, বলেছে বাম আর কংগ্রেসকেও আমরা নিজেদের বন্ধু বলে মনে করি না, নির্বাচনের জন্য রয়েছি, নির্বাচন গেলেই এদেরও উচিত শিক্ষা দেবো। আমরা বলছি না, ওই আব্বাস সিদ্দিকী বলেছে। আজকে চূড়ান্ত ধান্দাবাজির জোট, এই চূড়ান্ত ধান্দাবাজির জোট আজকে বাংলার মানুষের সামনে এক্সপোজ হয়েছে। আজকে নির্লজ্জভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে শুধুমাত্র মমতা ব্যানার্জির বিরোধিতা করার জন্য। আরেকটা প্রশ্ন উঠবে অরূপ বাবু, যে তহা সিদ্দিকীর কাছে যাওয়া, সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে টিকিট দেওয়া, তাকে মন্ত্রী করা, সেখানে যদি সাম্প্রদায়িকতা না থাকে তাহলে আব্বাস সিদ্দিকী, যেটা বামেরা বলছেন যে তাহলে আব্বাস সিদ্দিকীর হাত ধরা, সেটা কিভাবে সাম্প্রদায়িক হয়ে যাবে? আমি বলছি দুটো, আমি আবারও বলছি মৌপিয়া, সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা নিজস্ব আলাদা সংগঠন আছে, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কিন্তু তৃণমূল কংগ্রেসের শর্ত মেনে তৃণমূল কংগ্রেসের সদস্য পদ নিয়ে তারপর তাকে বিধায়ক হতে হয়েছে। তৃণমূল কংগ্রেসকে টার্ম ডিক্টেট করে দেননি সিদ্দিকুল্লাহ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের শর্ত মেনে তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং বহু ক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ব্যক্তিগত মতের সাথে আমাদের দলীয় মতের অন্তর ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। দ্বিতীয়ত বহু ক্ষেত্রে হয়েছে, বহু ক্ষেত্রে উদাহরণ হয়েছে। দ্বিতীয়ত যেটা পরিষ্কার বলছি, তহা সিদ্দিকী কোনো রাজনৈতিক দল করেন না। তহা সিদ্দিকী একটি, শুনুন, ধর্মস্থানে যে কেউ, আমরা তো সিপিএম এর মতো নই, ভাবের ঘরে চুরি করি না, আবার বিজেপির মতো ধর্মকে রাজনীতির আখড়া বানাই না, ভগবান রামকে ইলেকশন আসলে আমরা পার্টির ইলেকশন এজেন্ট বানাই না। আমরা ধর্মে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, মানুষের গণতান্ত্রিক অধিকার সব মানুষের সমান থাকবে। ফুরফুরা শরীফেও যেরকম আমরা যাই, আমাদের নেত্রী কালীঘাটে মা কালীর কাছেও পূজা অর্চনা প্রার্থনা করেন, আমার নেত্রীর বাড়িতে মা কালীর পুজো হয়। আজকে আমরা সব ধর্মকে সমান করি, ফুরফুরা শরীফেও আমরা যাবো, আমরা তারকেশ্বর মন্দিরেও যাব, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। অঞ্জন বাবু, এই তো তৃণমূলের এই ভাওতাবাজিটাই বাংলার লোক বুঝে ফেলেছে। একদিন এই করে চালাচ্ছিল, এখন দেখছে এতে কাজ হচ্ছে না, সেই জন্য রেগে গেছে। এই জন্যই 5% 7% নেমে এসেছে। ওই তো ঠিক আছে, আপনারা ভাবছেন কেন আমরা 5% 60%, ওই 0.60%, আপনার কিসের মাথা ব্যথা? আপনি এই নিয়ে এত কথা বলছেন কেন? তৃণমূল 1, তৃণমূল 2, একজন এমএলএ হচ্ছে আরেক ধরনের তৃণমূল। রাগার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। আপনাদের ভাওতাবাজি বাংলার মানুষ ধরে ফেলেছে, লড়াইয়ের কথা বলেছেন, বাংলার মানুষ ধরে ফেলেছে, লড়াইয়ে চলে যাচ্ছে। এটা নির্বাচনে বুঝতে পারবেন। আপনারা তো কার্ল মার্কসের ম্যানিফেস্টো, আপনি কি আবার ম্যানিফেস্টো পড়েছেন নাকি? আরে অদ্ভুত কথা, আরে ওটাকে ফেলে দিন, ওটাকে গঙ্গার জলে ফেলে দিন, ওটাকে গঙ্গার জলে ফেলে দিন। আশুতোষের কাছে আসি, কারণ আশুতোষ, বাম কংগ্রেস আইএসএফ এর যে জোট, সেটা যে ভীষণ একটা বেড অফ রোজেস হচ্ছে না, কালকে ব্রিগেডের মঞ্চেই তার একটা ইঙ্গিত পাওয়া গেছে। অধীর রঞ্জন চৌধুরী তার উষ্মা প্রকাশ এবং তার পরের যে ঘটনা প্রবাহ, সেখানে সবটা যে স্মুথ হয়নি, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তো
আপনার কি মনে হয় যে আব্বাস সিদ্দিকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে হাত মেলানোটা সেটা কতটা ওয়াইজ সিদ্ধান্ত হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে গতকাল মানুষের ব্রিগেডে আমাদের নেতা এবং বাংলার জননেতা অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি বক্তব্য রেখেছেন। উনি একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে বলেছেন, সোচ কো বদলো সিতারে বদল যায়েঙ্গে। এই কথার বার্তার মাঝখানে উনি যখন বক্তব্য রাখছিলেন, উনি আর একটা কথাও বলেছেন বারে বারে, যেটা বুঝতে হবে যে বাংলার যে রাজনৈতিক পটচিত্র, সেইখানে দাঁড়িয়ে কংগ্রেস যেটা বারে বারে বলে এসেছে দুটি কথা, একটা ধর্মনিরপেক্ষতার কথা আর একটা কথা হলো গণতন্ত্রের কথা। এবং এই ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রের জন্যে জাতীয় কংগ্রেসের যে প্রথম দিন থেকে লড়াই, সে লড়াই আজ অবধি চলবে, আগামী দিনেও চলবে। এখানে স্ট্যান্ডের কোনো বদল নেই, আগামী দিনেও হবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা আপাতমস্তক ধর্মনিরপেক্ষ দল বা ফ্রন্ট। তো আমি বলি, শুনুন, আমরা জোট করেছি লেফটের সাথে আমাদের আলোচনা চলছে, এখনও আলোচনা চলছে। ওই জন্য এখন আমি বিশেষ কিছু বলতে পারবো না, তার কারণ একটু পরেই প্রেস কনফারেন্স আইএসএফ হবে। এর সঙ্গে জোট করছেন না? আমি একটা কথা বলি, আইএসএফ এর সঙ্গে জোট করছেন কি করছেন না, আসল সমঝোতা করছেন কি করছেন না? একটা কথা আমি বলি, কি হবে না হবে একটু পরেই আপনারা। এই মুহূর্তে কি আইএসএফ এর সঙ্গে আপনাদের জোট আছে আশুতোষ স্যার? আপনার আদানি আম্বানির সাথে জোটটাকে ভালো করে মজবুত করুন, দেশটাকে লুট করা বন্ধ করুন। বাংলার মানুষ জানে পেট্রোল ডিজেলের দাম কমান, তারপর কথা বলুন। আমি বিজেপিকে একটাই কথা বলবো, পেট্রোল ডিজেলের দাম কথা বলুন। আমি জাস্ট জানার চেষ্টা করি, প্লিজ আজকের থেকে প্রসঙ্গ সরাবেন না আজকের আলোচনার বিষয় থেকে। আমি খুব সিম্পল একটা প্রশ্ন আপনাদের কাছে করছি যে বামেদের সঙ্গে জোট আপনারা করছেন বলছেন, বামেরা আব্বাস সিদ্দিকীকে চাইছেন শুধু না, আমরা কালকে এক মঞ্চে সবকটা শক্তিকে দেখলাম। সেখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন যে মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা, হোয়ারএভার আইএসএফ এর ক্যান্ডিডেট যেখানে দাঁড়াবে সেখানে আপনারা ক্যান্ডিডেট দেবেন না তো? তাহলে আপনাদের সাপোর্টাররা, আপনাদের ভোটাররা, তারা ভোট দেবেন তো আইএসএফ কে? আপনি মনে হয় গতকালের প্রেস কনফারেন্সটা শোনেননি। লাস্টে বিষয় যেটা হয়েছে, আমরা পরিষ্কার বলেই দিয়েছি যে মালদা মুর্শিদাবাদে কোনো কাউকে আসন ছাড়া হবে না। এটা খুব পরিষ্কার কথা জেনে নিতে হবে। অন্য জায়গায় আইএসএফ কে আপনারা ভোট দেবেন তো? আপনি তেলের দাম কমান দাদা, তারপর কথা বলুন না। আরে তেলের দাম কমান, তারপর কথা। আপনারা আমাদের ব্যাপারে কেন এত ইন্টারেস্টেড? আপনার বিটি মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তাদেরকে নিয়ে আলোচনা করুন না, এগুলো বন্ধ করুন। আমি অসীম পদ বাবু তার বক্তব্য শুনবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ট্রাস্ট। ফিরলাম বিরতির পর, আমি অসীম পদ বাবুর কাছে যাবো। অসীম পদ বাবু, আপনার কি মনে হয় যে আব্বাস সিদ্দিকের হাত ধরাটা সেটা সিপিএম এর একটা মাস্টার স্ট্রোক, নাকি আসলে লং রান আরো একটা ঐতিহাসিক ভুল? দেখুন, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং বা খুব মজার। কালকের ব্রিগেডের অনুষ্ঠান যারা দেখেছেন আমার মতো টেলিভিশনে, তারা জানেন যে এই ব্রিগেডের অনুষ্ঠানের যে পুরো থান্ডার বা লাইটটা, আমি অসীম বাবু একটু আপনাকে বিরত করছি, কারণ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটি ব্রেকিং নিউজ আমাদের কাছে এসে পৌঁছেছে। শ্রাবন্তী, অভিনেত্রী শ্রাবন্তী বিজেপিতে যোগ দিচ্ছেন বলে আমরা জানতে পাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন শ্রাবন্তী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশান, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? দেখো মৌপিয়াদি, শ্রাবন্তী যোগ দিচ্ছেন সেটা কনফার্ম হচ্ছে শুধু নয়, এই মুহূর্তে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে যেখানে বিজেপি সাংবাদিক সম্মেলন রেখেছে, সেই সাংবাদিক সম্মেলনের পোডিয়ামে কিন্তু শ্রাবন্তী হাজিরও হয়ে গিয়েছেন। সেই ছবি আমরা সরাসরি দেখাতে পারি চাইলে। আমি সেই ছবি কাটতে বলবো পিসিআর কে, আমরা সেই ছবি দেখাবো এই মুহূর্তে। মঞ্চে পৌঁছে গেছেন শ্রাবন্তী। ঈশানের কাছে আমি আরো একটু বিস্তারিত নেব। ঈশান, হ্যাঁ, আজকে বিকেল থেকেই এই শুরু হয়েছিল। বিজেপি হয়েছিল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবাদিক সম্মেলন ম্যারিয়ট হোটেলে ডাকা হচ্ছে। এখানে আজকে প্রার্থী তালিকার আলোচনা চলছিল এবং সেই আলোচনা শেষ হলে আজকে এখানে একটি যোগদান পর্ব হবে, সেটি জানানো। এবং সেই যোগদান পর্বে দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সভাপতি, এবং এর আগে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক, রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত সকলেই উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গেই কিন্তু শ্রাবন্তী, অভিনেত্রী শ্রাবন্তী ঢুকলেন এবং এই মুহূর্তে তিনি পোডিয়ামে হাজির এবং বিজেপিতে যোগদানের ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। স্বপন দাশগুপ্ত ইতিমধ্যে তার সেই ঘোষণাও করেছেন। আমরা সরাসরি দেখবো সেই ছবি। টলিগঞ্জের টলিউডের নায়িকা, ফিল্ম স্টার, অনেক জনপ্রিয়তা আছে তার, অনেক
মেইন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মে করেছেন, উনি আজকে ভারতীয় জনতা পার্টিতে আমাদের এই পরিবারের মধ্যে তিনি সম্মিলিত হচ্ছেন। আমি দিলীপদা আর কৈলাসজি আর অমিত আছে, তিনজনেই আছে, তো ওনাদের বলি যে টু ডু দ্য অনার্স, ওনাকে আমাদের পরিবারের মধ্যে সম্মিলিত করার জন্যে। দিলীপ ঘোষদের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিচ্ছেন শ্রাবন্তী। वंदे मातरम, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जय श्री राम। इससे सबसे बड़ा राजनीतिक परिवार श्रावंती के हमें आह्वान करছি আর সাদরে গ্রহণ করছি। দিলীপদা কিছু বলুন। ঠিক ঠিক। ভারতীয় জনতা পার্টির ক্রমবর্ধমান যে জনপ্রিয়তা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর যে কার্যকুশলতা, সফলতা, বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, এটা সাধারণ মানুষ ভারতবর্ষের তথা বিশ্বের সবাইকে আকৃষ্ট করেছে। ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পশ্চিম প্রান্তের বেশিরভাগ রাজ্য আমরা জিতে আজকে শাসন করছি। উত্তর পূর্ব ভারতেও একাধিক রাজ্যে আমাদের সরকার চলছে, কেন্দ্রীয় সরকার চলছে। আর গত 6.5 বছরে মোদিজির কার্যকুশলতা যে পরিচয় দেশ পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়েছে, সাফল্য পেয়েছে, সম্মান বৃদ্ধি পেয়েছে বিশ্বের সামনে। বিশেষ করে এই যে করোনা মহামারী হলো, সেই সময় অনেক উন্নত দেশ ক্ষতবিক্ষত হয়েছেন, বহু মানুষ মারা গেছেন, কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা পিছিয়ে থাকা দেশ, এত বিশাল পপুলেশন নিয়ে যে কুশলতার সঙ্গে সরকার একে প্রতিরোধ করেছে এবং বিশ্ব যখন ভ্যাকসিনের পিছনে ছুটছে, আমাদের দেশের ডাক্তাররা, বিজ্ঞানীরা একটা নয়, দুটো নয়, 7টা ভ্যাকসিন আবিষ্কার করেছেন। তার মধ্যে 2টো প্রয়োগ হচ্ছে, বাকি 5টা পরীক্ষা স্থিতিতে আছে। আর আপনারা দেখেছেন আজ সম্মাননীয় প্রধানমন্ত্রী নিজে ভ্যাকসিন নিয়েছেন। তো এই যে প্রথম 3 কোটি মানুষকে দেওয়া হচ্ছে, তারপরে ফেজে ফেজে সবাইকে দেওয়া হবে, এর দ্বারা সমাজের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগেছে। আমরা পরাধীনতার কাল থেকেই পরানুকরণ পরমুখাপেক্ষী ছিলাম, আজকে সারা বিশ্ব ভারতের মুখাপেক্ষী হয়ে আছে। তারা প্রায় 25টা দেশ আমাদের কাছ থেকে ভ্যাকসিন চাইছে, তার মধ্যে উন্নত দেশও আছে। মহাকাশ বিদ্যা থেকে চিকিৎসা বিদ্যা এবং সাধারণ গরিব মানুষের অতি প্রয়োজনীয় জিনিসের সমাধান, বাড়ি, শৌচালয়, জল, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, সব জায়গায় ভারত আজকে আত্মনির্ভর হচ্ছে এবং এগিয়ে চলেছে। সেই জন্য সমস্ত স্তরের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হয়েছেন। যেমন যারা দেশ গড়ার জন্য ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর থেকে আরম্ভ করে আমাদের কৃষ্টি কালচারকে যারা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন, সেরকম অভিনয় জগতের যাত্রা, থিয়েটার, সিনেমার যারা ব্যক্তিত্ব, যারা নিজের জীবনে সফল হয়েছেন, তারাও আজকে এই পার্টির ঝন্ডার তলায় এসে ভারতবর্ষের সেবা করার জন্য, দেশের সেবা, দরিদ্র নারায়ণের সেবা এবং দেশের বিকাশে হাত লাগাতে চাইছেন। সেই পরম্পরাতেই আজকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে নিয়েছেন। পশ্চিমবাংলায় পার্টি জিতুক, সরকার আসুক, মানুষের স্বপ্ন সফল হোক, এটা তারা চাইছেন। গত কয়েকদিনের মধ্যে কয়েকজন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী, আগে তো কয়েকজন এসেছিলেন, গায়ক, নায়ক, সব অতি সম্প্রতি যশ, হিরণ, পায়েল এবং শ্রাবন্তী, সবাই আরও অনেক সাধারণ স্তরের অভিনেতা, অভিনেত্রী ব্যাপক সংখ্যায় জয়েন করেছেন এবং করবেন। এটা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতায় আসছে এবং জিতছে তার একটা প্রমাণ। সেজন্য আমরা চাই বিজেপি এখানে এসে তাড়াতাড়ি এখানকার যে অব্যবস্থা সেটাকে ঠিক করে সুশাসন দিক, আর তাতে আরও মানুষ এসে হাত লাগাচ্ছেন, তাহলে এই কাজটা আরও সহজ হবে, দ্রুতগতি। এবং আচরণবিধি জারি হয়ে গেছে, তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, যাদের আত্মবিশ্বাস কম থাকে তারা অন্যকে সঙ্গে নিয়ে এগোবার চেষ্টা করে বৈশাখী হিসাবে।
তো আজকে টিএমসির তাপস রায়ের মতো সিনিয়র নেতা মন্ত্রী বারবার বলছেন কংগ্রেস সিপিএমকে আগে আহ্বান করে যে আপনারা বিজেপির সঙ্গে লড়াই করে পারবেন না, আসুন একসঙ্গে লড়ি। তাতে বোঝা যাচ্ছে তো আত্মবিশ্বাস কম হয়েছে, একা জিততে পারবেন না। আরও একটা ইন্টারেস্টিং জয়নিং, শ্রাবন্তী, অভিনেত্রী শ্রাবন্তী যোগ দিলেন বিজেপিতে। আমরা আবারও ফিরবো, শ্রাবন্তী যদি কিছু বলেন আপনাদের শোনাবো এবং আজকের আলোচনা ক্রসফায়ারও ফিরবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। চাইছি যে আজকের এই শুভ দিনে আপনারা আমাদের পাশে আছেন, আমাদের সঙ্গে আছেন। আর সত্যি আমার এটা একটা নতুন পথ চলা শুরু, নতুন নিউ জার্নি বলতে পারেন। এতদিন আমাকে সিলভার স্ক্রিনে দেখে এসছেন, ছোটোবেলা থেকেই কাজ করছি, সবার ভালোবাসার মেয়ে হয়ে উঠেছি। এবার যেহেতু এই ভালোবাসা আমি পেয়ে এসেছি, তো আমারও কর্তব্য যে যারা আমাকে ভালোবেসেছে তাদের জন্য আমি কিছু করি। তো অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই বিজেপি, মানে আমাদের ভারতীয় জনতা পার্টিকে, যে আমাকে যোগ্য মনে করেছেন তাদের পরিবারের একজন সদস্য হওয়ার। থ্যাংক ইউ সো মাচ। যে আমি মানে আজকে সত্যি আপ্লুত। আর আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ফলো করি, তার প্রত্যেকটা স্পিচ শুনে খুব ভালো লাগে। আর তিনি সত্যি আমাদের পুরো দেশের জন্য যা করছেন সেটা সত্যি মানে আমি খুবই ছোট সেটার বলার জন্য, আপনারা নিশ্চয়ই দেখে এসছেন। তো আমিও চাইছি যে তার সঙ্গে, তার পাশে, তার হাত ধরে আমি দেশের জন্য কিছু করতে চাই। যেহেতু আমি একজন আর্মি কন্যা, আমার বাবা আর্মিতে ছিলেন, রিটায়ার্ড পারসন এখন, কিন্তু বাবার সবসময় আমাকে বলে এসেছেন যে শুধু রাজ্য না, তোকে দেশের জন্য করতে হবে, কিছু একটা করতে হবে। ছোটোবেলা থেকেই বিভিন্ন জায়গায় বাবা পোস্টিংয়ে ছিলেন, দেখতাম বাবাকে সেই আর্মির মানে যেটাকে বলে ইউনিফর্ম পরে, ওটা একটা আলাদা অরা যেটা বলা যায়। তো সেটা দেখেই শিখে এসেছি বাবার কাছ থেকে, বাবার শিক্ষা পেয়েছি। তো আপনাদের সাপোর্ট চাই, এতদিন ভালোবেসে এসেছেন, আমার খারাপ টাইমে, আমার ভালো টাইমে সবসময় আপনারা পাশে ছিলেন। এবারও চাই আমার নতুন পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন, আর আমরা আমাদের এই বাংলাকে সোনার বাংলা করে তুলব। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার কি তৃণমূলের প্রতি মোহভঙ্গ হলো? 1 নম্বর। 2 নম্বর, টলিউডের প্রচুর অভিনেতা অভিনেত্রী অভিযোগ করেন একটা নির্দিষ্ট পার্টি বা নেতার সাহচর্য না পেলে কাজ পাওয়া যায় না, এটা কি আপনি মনে করেন? আর 3 নম্বর, রাজ চক্রবর্তীর এগেইনস্টে আপনাকে প্রার্থী করা হলে আপনি কি দাঁড়াবেন? আমি তো মনে হচ্ছে আজকে পরীক্ষার মানে একদম হয় না, ওরাল পরীক্ষা দিচ্ছি আর কি। যাই হোক, যেটা বলবো, হ্যাঁ আমি নিশ্চয়ই ছিলাম। আমি কি বলবো, তখন সবাই ছিলাম আমরা, যারা মানে আমাদের দেশবাসী বা আমাদের রাজ্যবাসী যারা ছিলেন তারা সবাই ছিলেন সেই জায়গায়, নিশ্চয়ই ছিলাম। আর এটা আমি বলতে চাই যে আমি এখনও আমি সবে আজকে আমার প্রথম দিন, তো কার মানে এগেনস্টে দাঁড়াতে হবে সেটা পুরোপুরি ডিসাইড করবে আমাদের পার্টি। আমাদের এখানে অনেক গুণীজন আছেন, তারাই ডিসাইড করবে যে আমি কোথায় কার অপোজিটে বা কার এগেনস্টে দাঁড়াবো, সেটা ইম্পর্টেন্ট। আমি শুধু এটাই বলতে চাই যে আমি আমাদের রাজ্যবাসীর জন্য বা আমার দেশের জন্য আমি কিছু করতে চাই। আরেকটা কথা, যেটা কি কোয়েশ্চেন ছিল, মোহভঙ্গ ওরকম কিছু হয়নি। আমার মনে হয়েছে যে বিজেপি আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য পরিবর্তন আনতে পারছে, অনেক বিকাশ করছেন, তার জন্যই আমার মনে হয়েছে যে আমিও তাদের সাথে, তাদের পাশে একইভাবে লড়ে যেতে পারি। না, আমি সেটা মনে করি না, কারণ আমি 9 বছর বয়স থেকে ক্যামেরার সামনে অভিনয় করছি। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, আমি আগেও বলেছি, খুব ছোটোবেলা থেকেই আমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করা। আমার বলা যেতে পারে যে আমার মানে ঘরের, মানে আমার ফ্যামিলির মতন পুরো পরিবারই এটা আমার একটা ইন্ডাস্ট্রি। তো আমি মনে করি না যে তার জন্য কোনো পার্টিকে থাকতে হয়। দেখো, এটা যার যার নিজের চয়েস, একটা ইন্ডিভিজুয়াল পার্সন। আমি একজন মানুষ, আমি চেষ্টা করব, আমি সবসময় চেয়েছি যে মানুষের ভালো করার। তো আমি কোনোদিনও কারণ মানে মানে অজ্ঞানত আমি কোনোদিনও ক্ষতি করিনি। আমি চাইবো যে আমার জন্য সবার যাতে ভালো হয়। থ্যাংক ইউ। पायल सरकार को आपने ज्वाइन कराया पिछली दफा, अब आप इनको ज्वाइन करा रहे हैं। तो ममता जी ने जो बयान दिया था कि बंगाल की बेटी हूं मैं, तो बंगाल की बेटियों से बंगाल की बेटी को आप जवाब तो नहीं देना चाहता?
आपने प्रश्न भी पूछ लिया और उत्तर भी अपने आपने दे दिया, मुझे देने की जरूरत ही नहीं। कैलाश जी, जो भी फिल्मी सितारे आपकी पार्टी ज्वाइन कर रहे हैं, इनका चुनाव में क्या होगी? क्या ये टिकट देंगे आप, ये इलेक्शन लड़ेंगे, या सिर्फ प्रचारक के तौर पर आप इनको चाहते हैं आपका प्रचार करें, या इनको चुनाव लड़वाने का विचार है? देखिए, बंगाल कला, साहित्य और संस्कृति की राजधानी, दुर्भाग्य से पिछले दिनों तीनों ही क्षेत्र में बहुत ही अवनति हुई है। हम चाहते हैं कि कला, संस्कार और संस्कृति का क्षेत्र बंगाल की प्रतिष्ठा के अनुरूप फिर से प्रतिष्ठित हो। इसलिए इस क्षेत्र से जुड़े हुए सभी लोगों को हम कोशिश कर रहे हैं कि हमारे साथ आएँ, बंगाल को आगे बढ़ाएं, और इस क्षेत्र में भी जो बंगाल की पहचान थी, मुझे कहते हुए बहुत प्रसन्नता है कि बंगाल में टैलेंट की कमी नहीं है। एक समय था कि बॉलीवुड में बंगाल छाया हुआ था, और आज बंगाल वहाँ पर कार के बड़े कलाकार भारतीय जनता पार्टी के साथ आ रहे हैं, तो हमें लगता है कि हमारे उद्देश्य के प्रति हम सफल हो रहे हैं। चुनाव भी लड़ेंगे कैलाश जी, या सिर्फ प्रचार? ये निर्णय करना तो हमारे चुनाव समिति का निर्णय होगा, पर हाँ, कुछ लोग लड़ेंगे भी। আমরা আবারও আজকের আলোচনায় ফিরি। আমি অসীমবাবুকে একদম শুরু করা মাত্রই এই ডেভেলপমেন্টটা হয়ে গেছে, আমি অসীমবাবুর কাছে আসবো। তার আগে একবার দেখে নিই যে যাকে নিয়ে এই আলোচনা হচ্ছে, আব্বাস সিদ্দিকী। সেই আব্বাস সিদ্দিকী কে? বাংলায় ভোট এলেই অবধারিতভাবে দেখা যেত ছবিটা। রাজ্য রাজনীতির নেতারা দলে দলে ফুরফুরা শরীফ ছুটছেন, আর নরমে গরমে ক্ষোভ বা প্রত্যাশার কথা জানান দিচ্ছেন এক পীরজাদা। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, ফুরফুরার রাজনৈতিক বৃত্তে আসার কাজটা শুরু হয় তহা সিদ্দিকীর হাত ধরে। তাদের বক্তব্য, তহা বরাবরই কিংমেকার থাকতে চেয়েছেন। বাম আমল থেকে তহা পিছন থেকে নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তৃণমূলের আমলেও একই কৌশল নেন তহা সিদ্দিকী। তবে আব্বাস হাঁটলেন অন্য পথে, সরাসরি দল তৈরি করে রাজনীতিতে নামলেন। তহা এবং আব্বাস সিদ্দিকী দুজনেই ফুরফুরা শরীফে আবু বকর আল সিদ্দিকীর পরিবারের সদস্য ও পীরজাদা, সম্পর্কে কাকা ভাইপো। তবে ফুরফুরাই দুজনের সব থেকে বড় ইউএসপি। বঙ্গে ফুরফুরার তালিকা অন্যতম শক্তিশালী এবং বড় তালিকা। আবু বকর সিদ্দিকীর সমাধিকে কেন্দ্র করে এই তালিকার বিস্তার। আবু বকর সিদ্দিকীর বংশধররা পীরজাদা হিসেবে এটি নিয়ন্ত্রণ করছেন। 3 রাজ্যের প্রায় 5 কোটি মানুষ ফুরফুরা তালিকার অনুগামী। ফুরফুরা শরীফের নিউ এজ পীরজাদা আব্বাস সিদ্দিকী অনেকদিন ধরেই জমি তৈরি করছেন। 5 বছর আগে ধর্মশিক্ষা শেষ করে পীরজাদা হিসেবে কাজ শুরু করেন আব্বাস। গত কয়েক বছর ধরে রাজনীতিতে আসার জমি তৈরি করেছেন আব্বাস সিদ্দিকী। গত 5 বছরে বহু ধর্মসভা করেছেন। গরিব এবং দলিত সংখ্যালঘুদের হয়ে প্রচার, নিয়মিত জেলা সফর, জেলায় জেলায় নিজস্ব অনুগামী গোষ্ঠী, ইউটিউব এবং ফেসবুকেও প্রচার, মাদ্রাসায় শিবির করে প্রচার, সংখ্যালঘু এবং দলিতদের অবস্থান নিয়ে নিয়মিত রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া, কখনো প্রকাশ্যে হুমকি, আবার কখনো গণবিক্ষোভের ডাক। পর্যবেক্ষক মহলের বক্তব্য, গত 5 বছরে ভাইজান আব্বাসের প্রভাব বেড়েছে, তহার প্রভাব কমেছে। তাই তহা যতই ক্ষোভ উগরে দিন, পরোয়া করছেন না আব্বাস। আব্বাসের নতুন ইনিংসের শুরুটা বীরেন্দ্র সেহবাগের মতো। তবে সত্যিই সেহবাগ হয়ে উঠতে পারলেন কিনা 21-এর ভোটের ফলই সেটা বলে দেবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সরাসরি চলে যাব এই মুহূর্তে বাম এবং কংগ্রেসের যৌথ প্রেস কনফারেন্সে। যে একটা নতুন একটা আউটফিট, ইন্ডিয়ান ওই সেকুলার ফ্রন্ট, তারা যুক্ত হয়েছে। আবার ইউনাইটেড সেকুলার ফ্রন্ট, তারাও তাদের সঙ্গে কথাবার্তা বলছে। এই দুটো বিষয় থাকার জন্য এবং তাদের সঙ্গে কিছু কথাবার্তা হয়ে সিট অ্যালটমেন্ট কিছু হয়েছে। আবার বামফ্রন্টের শরিক দল অনেক আছে, আবার বাইরে বামের বাইরে বামেরা আছে, সব আলোচনা করে নিষ্পত্তি করা যাবে, এটা আমরা বিশ্বাস করি। আজকে আইএনসির সঙ্গে কথা বলে তার আমাদের এই উপলব্ধি হয়েছে, এই প্রতীতি হয়েছে। আমার মনে হয় এবার যে কথা আমরা কালকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে কথা বলতে পেরেছি, যারাই বিজেপি এবং টিএমসি বিরোধী,
তাদের সবার সঙ্গে বোঝাপড়া করে আমরা লড়াই করতে চাই, যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে দুর্বলতা থাকে বা টিএমসির বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে দুর্বলতা থাকে, তাহলে সমস্যা হবে। ফলে এই দৃষ্টিভঙ্গিতে আমরা অগ্রসর হতে পারছি। সম্ভবত আগামীকাল থেকে নোটিফিকেশান হচ্ছে ফার্স্ট ফেজ নির্বাচন 30টা আসনে, সেটা আমাদের খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, আমরা নিষ্পত্তি করতে পারবো। এই হচ্ছে আমার কথা। কিন্তু গতকাল যেভাবে আব্বাস সিদ্দিকী ব্রিগেডের মঞ্চে বললেন যে বাম প্রার্থীদের সমর্থন করব, বাম প্রার্থীদের আইএসএফ রক্ত দিয়ে জেতাবে, কংগ্রেস প্রার্থীরা যদি দাঁড়ায় সেক্ষেত্রে আপনারা তখন কি করবেন, কোন বন্ধুর হাত ধরবেন? আইএসএফ যে কথা বলেছে, একটা বক্তব্য রাখতে যে বা প্রেসকে বলতে যে, সেটা তাদের পক্ষ থেকে আমি কথা বলতে পারি না, কিন্তু একটা কথা বলতে পারি, যখন সবার সঙ্গে বোঝাপড়া হয় তখন কমন কথা বলতে হয়। সেই উপলব্ধি তাদের নিশ্চয়ই হবে এবং যা বলেছে সেই বলাটা আর যাতে না চলে তার ব্যবস্থা নিশ্চয়ই তারা করবে। গতবার শেষ মিটিংও আপনারা বলেছিলেন যে কংগ্রেসের সঙ্গে আপনাদের সবটাই মিটে গেছে, আর কোনো সমস্যা নেই, আইএসএফকে কে কটা সিট ছাড়বে সেটা নিয়ে কিছু, তাহলে আবার মানে নতুন করে কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে কেন কথা? ব্যাপার হচ্ছে কতগুলো সমস্যা আছে। আইএসএফ নতুন করে যুক্ত হয়েছে, তাদের আসনের বোঝাপড়া করতে হচ্ছে। এই দিক থেকে কিছু আসন ছিল যে আসনে বামেরা এবং কংগ্রেস থার্ড বা ফোর্থ হয়েছে, কিন্তু বাকি যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড, 294টা আসনের মধ্যে ফার্স্ট সেকেন্ড সেটা বামেরা হয়েছে 165 আর আইএনসি হয়েছে 83, আর তার বাইরে কিছু ছিল থার্ড ফোর্থ, এমন ফার্স্ট সেকেন্ড 294টা আসনের মধ্যে ফার্স্ট সেকেন্ড সেটা বামেরা হয়েছে 165 আর আইএনসি হয়েছে 83। সময় লেগেছে, তার মধ্যে তো অন্যান্য প্রোগ্রামের মধ্যে থাকতে হচ্ছে, সেই জন্য সময় লেগেছে। আর নতুন শক্তি যখন যুক্ত হয় তখন তার সঙ্গে বোঝাপড়া করতে হয়। ফলে আমার মনে হয় না এখন পর্যন্ত যতটা আমরা এগোতে পেরেছি, আমরা এগোতেই চাই, আমরা পিছোতে চাই না এবং এক জায়গায় থাকতে চাই না, আমরা ন যজৌ ন তস্তৌ হতেও চাই না। কালকে ব্রিগেড সমাবেশের পর থেকে বিভিন্ন মহল থেকে একটা কথা বলা হচ্ছে যে বামফ্রন্ট মৌলবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে। আজকে তৃণমূলের তরফ থেকে সুব্রত মুখোপাধ্যায় বলেছেন যে আগে আমরা বিজেপিকে ভূমিকায় দেখতাম, এখন তার সঙ্গে কংগ্রেস সিপিএম যুক্ত হচ্ছে। আবার অন্যদিকে তোসলাম নাসিরের মতো লেখিকা তিনি এটা নিয়ে সমালোচনা করেছেন যে একটা মৌলবাদী শক্তি যার সঙ্গে আদর্শগতভাবে বাংলাদেশের কোনো মিলই হয় না, তাদের ক্ষেত্রে একসঙ্গে হাত মিলিয়ে। আমার মনে হয় না যে এই কথাগুলো যারা বলছেন তারা সম্যক উপলব্ধির ভিতের ওপর দাঁড়িয়ে বলছেন। কারণ আইএসএফ শুধু ধর্মীয় সংখ্যালঘু প্রার্থী দাঁড় করাচ্ছে এরকম নয়। আইএসএফ এসটি সিটে প্রার্থী দেবে, এসসি সিটে প্রার্থী দেবে, জেনারেল সিটে প্রার্থী দেবে এবং এই প্রার্থীদের মধ্যে সব কিন্তু রিলিজিয়াস মাইনরিটি থাকবে না, বা রিলিজিয়াস মাইনরিটির একটা নির্দিষ্ট গোষ্ঠী থাকবে না। তার মধ্যে জেনারেল মানুষ থাকবে, ধর্মের বিচারে হিন্দু থাকবে, ধর্মের বিচারে দলিত তপশিলি থাকবে এবং এসটিও থাকবে। কাজেই পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা শুনলাম আব্বাস সিদ্দিকী প্রসঙ্গেও বিমান বসুর বক্তব্য। অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন, তিনি কি বলেন সেদিকে আমাদের নজর থাকবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার।
বলছি আপনি যেটা বলেছিলেন যে বামেদের থেকে আরো কিছু বেশ সিট আপনারা চাইবেন, কারণ আপনারাই সিট না দিলে কিভাবে আইএসকে ছাড়বেন ইত্যাদি। না না, বিষয়টা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন সবাই যে আমাদের আলোচনাটা আমরা বারবার বামেদের সঙ্গে কখনো আলিমুদ্দিনে কখনো বিধান ভবনে আমরা করে চলেছি। একটা ফর্মুলা তৈরি করতে হয় প্রথম সিট ভাগে। আমরা যে ফর্মুলাটা অ্যাডপ্ট করলাম সেটা হচ্ছে গতবার যারা জিতেছিল যত আসনের সেই আসন সংখ্যা এবং তারপর যারা দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেই আসন সংখ্যা, এই দুটো আসন সংখ্যা মিলিয়ে আমরা যোগ করে দেখলাম 87। আজকে আমরা একদম সিট বাই সিট, যাকে বলে ব্লো বাই ব্লো ডিসকাশনটা করতে পারলাম। এক একটা সিট ধরে কোন সিটটা কার, কোন সিটটা কার, এই করে করে কংগ্রেস 92টা আসন সুরক্ষিত করতে পেরেছে। আমরা হয়তো আরও তড়িৎ গতিতে সমস্ত ফাইসালা করে আমাদের সিটের সংখ্যা আরও বাড়াতে পারতাম, হয়তো বামপন্থীরা বিবেচনা করত, কিন্তু মাঝখানে সংযুক্ত মোর্চায়, যেটা আমরা এখন বলছি বাম কংগ্রেস জোটকে সংযুক্ত মোর্চায় নিউ ইনকারনেশনে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আরও কিছু দল তারা অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করায় যে পদ্ধতিতে আমরা আমাদের জোট প্রক্রিয়া, আসন ভাগের প্রক্রিয়া শুরু করেছিলাম, সেটাকে আবার রিমডিউল করতে হয়, আবার রিওরিয়েন্টেশনের প্রয়োজন পড়ে, নতুন করে আবার সেটাকে ভাবতে হয়। স্বাভাবিকভাবেই যে গতিতে আপনারা সব কিছুর সমাধান আমাদের কাছ থেকে আশা করছিলেন ততটা আমরা না পারলেও আমরা কিন্তু 90 ভাগের উপরে পেরে গেছি। কংগ্রেস দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা হয়তো বলতে পারবো না, কিন্তু সিটের তালিকা আমরা কাল পরশুর মধ্যে দিয়ে দেবো এবং প্রথম ফেজে যে প্রার্থী হবে সেই প্রার্থী নাম আমরা 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, কারণ ওটা দিল্লি থেকে অ্যাপ্রুভাল লাগে, আপনারা জানেন কংগ্রেস পার্টি। তো স্বাভাবিকভাবেই আমি মনে করছি যে আমাদের যে জোট প্রক্রিয়া এবং আসন ভাগের প্রক্রিয়া, সে আসন ভাগের প্রক্রিয়া যে গতিতে চলছিল সেখানটাই কিছুটা স্তীমিত হয়, কারণ নতুন পলিটিক্যাল ফোর্স তারা জোটের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার ইচ্ছা প্রকাশ করায় তাদেরকে আবার অ্যাকোমোডেশন করা, তাদেরকে আবার জায়গা দেবার প্রশ্নটা এসে যায়। ফলে নতুন করে আলোচনা, নতুন করে ভাবনার বাতাবরণ তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো জোট প্রক্রিয়া একটু দেরি হতে পারে, কিন্তু প্রথম ফেজের নির্বাচন শুরু হওয়ার আগেই সমস্তটা হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, টেকনিক্যালি হয়তো হয়নি, কিন্তু পলিটিক্যালি জোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং জোট প্রক্রিয়ার প্রতিফলন আপনারা গতকাল ব্রিগেডে দেখেছেন যে সেই জোট প্রক্রিয়ার সাধারণ মানুষের উচ্ছ্বাস উদ্দীপনার বহিঃপ্রকাশ। আপনারা যে ছাড়বেন বলেছিলেন, যেটা নিয়ে এত জটিলতা যে নতুন দলকে ছাড়া 5টা না 10টা না 11টা, এইটা কি? আমি প্রথম দিন থেকেই বলেছি, যখন এই কথাগুলো উঠছিল, যে আমাদের সঙ্গে বামেদের আলোচনায় এখনও সিট ভাগাভাগি চূড়ান্ত হয়নি, মনে আছে? সেই সিট ভাগাভাগি চূড়ান্ত না হলে আমি কাকে কি অফার করব? মনে করুন আপনি আমার কাছে 100 টাকা চাইলেন, তা আমার মানি ব্যাগে যদি 100 টাকা না থাকে আমি আপনাকে 10 টাকা দিতে পারবো তাও বলতে পারছি না, 100 টাকা দিতে পারবো তাও বলতে পারছি না। আমরা 20 বাড়িয়ে 90-92টা আসন এই জোট। আমরা ছিলাম এতক্ষণ বাম এবং কংগ্রেসের যৌথ সাংবাদিক সম্মেলন। আমি অসীমপদ বাবুর কাছে আবারও ফিরে যাবো। অসীম বাবু, যে প্রশ্নটা আপনার কাছে নিয়ে গিয়েছিলাম, যে আব্বাস সিদ্দিকীর হাত ধরাটা, সেটা সিপিআইএম এর জন্য ঐতিহাসিক ভুল হতে চলেছে নাকি মাস্টার স্ট্রোক? কালকে যে ব্যাপারটা ঘটেছে, আমাকে যদি এক কথায় বলতে বলেন, আমি বলবো চমকপ্রদ এবং
আমার নিজের বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় এটা অসাম্প্রদায়িক দল হিসেবে খ্যাত বামপন্থী এবং কংগ্রেস দলের বামপন্থীদের পক্ষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আব্বাস সিদ্দিকির সঙ্গে মিশে যাওয়ার যে চেষ্টা বা সমর্থন দেওয়া, সেটা তাদের কাছে একটা হিমালয়ান ব্লান্ডার বলতে পারেন। কারণ তাদের যে নিষ্কলুষ ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তি ধাক্কা খাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরা সাধারণ মানুষ নয়, দলের মধ্যেও এ ব্যাপারে দ্বিমত দেখা দিতে পারে। এবং যে বিরোধী বা তৃতীয় পক্ষ কংগ্রেস বা সিপিএম তাদের মধ্যে হচ্ছিল, সেটা কালকে বাধাপ্রাপ্ত হয়েছে। এবং আমার আশ্চর্য লেগেছে মৌপিয়া, যে অনুষ্ঠানের যে পর্বে এসে আব্বাস সিদ্দিকী কংগ্রেসের প্রার্থীদের সমর্থন কেন জানালেন না, সে ব্যাপারে নিজের ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যার সময় তার যে মুখের ভাষা বা দেহের ভাষা কংগ্রেস দল সম্পর্কে, তাতে একটা স্পষ্ট হুঁশিয়ারি বা সতর্কীকরণের ভাব প্রকাশ পেয়েছে বলে আমার মনে হয়। একেবারে অসীমবাবু, আমি এই প্রসঙ্গ নিয়ে আশুতোষের কাছে আসবো, তার আগে ছোট্ট একটা বিরতি আমাকে নিতে হচ্ছে। আমরা এই ক্রস ফায়ার নিয়েই ফিরবো এবং ক্রস ফায়ারে এই সংক্রান্ত আলোচনা নিয়েই ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রস ফায়ার। আমরা দেখে নেব আব্বাস সিদ্দিকী তিনি এই জোট প্রসঙ্গে কি বলছেন। বামফ্রন্ট বলেছে 30 জায়গায় আপনি যেখানে প্রার্থী দেবেন, ওই 30টা জায়গাতে আমরা দেবো না, তাই বাকি জায়গায় বাম যেখানে প্রার্থী আমরা হেল্প করব। কংগ্রেসের বেলাতে আমরা লিস্ট দিচ্ছি, যেখানে যেখানে আমরা দেবো তার মধ্যে কিছু কম বেশি দিক হতে পারে। যদি কংগ্রেস সেই জায়গায় বলে যে আমরা প্রার্থী দেবো না, বাকি কংগ্রেস যেখানে দেবে সাপোর্ট করব। কংগ্রেস যদি মনে করে আমরা কারো প্রয়োজন নেই, আমরা একা লড়বো, লড়তে পারে, তাদেরও স্বাধীনতা আছে, আর তখন আমরা আমাদের মতো ভাববো। তবে আশুতোষের কাছে সরাসরি আসি। আশুতোষ, যেটা কিছুক্ষণ আগে অসীমপদ বাবু বলছিলেন যে কালকে কংগ্রেস প্রসঙ্গে বলতে গিয়ে যে ভাষা এবং যে বডি ল্যাঙ্গুয়েজ আব্বাস সিদ্দিকীর দেখা গেছিল, এবং আজকেও তার বার্তাটা স্পষ্ট যে কংগ্রেসের সঙ্গে কোনো আপোষ তারা করবেন না, যদি আপোষ করতে হয় সেটা কংগ্রেসকেই করতে হবে। তো কোথাও কি আপনাদের এবং বামেদের এই মধুচন্দ্রিমায় একটা কাঁটা থেকে যাচ্ছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট? ব্যাপার হচ্ছে, আলোচনাটা ভালোই চলছিল মৌপিয়া, মাঝখানে আমরা দেখলাম তৃণমূল আর বিজেপির এই যাত্রা, তারাবাতিদের নিয়ে সময় নষ্ট হলো। ব্যাপার হচ্ছে, দেখো এখানে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট তৈরি হচ্ছে, এবং এই জোটে আমাদের যে আজকে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার করে বলে দিলেন যে আমাদের বামেদের সাথে আলোচনা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোথায় কোথায় ক্যান্ডিডেট ফিল্ড করব, মানে কোথায় কোথায় ঘোষণা অ্যাসেম্বলি কনস্টিটিউশনগুলো আমরা বলে দেবো। 92টা ইতিমধ্যে ফাইনাল হয়ে গেছে, 90% অবধি এগিয়ে গেছে, এবং উনি একটা ভালো কথা তো বলেইছেন যে জোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তার কারণ এই জোট প্রক্রিয়া সম্পূর্ণ করাটা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস লড়াই করবে, রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস লড়াই করবে, এই জায়গাটা খুব পরিষ্কার। এবং আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে যেখানে যেখানে যিনি প্রার্থী দেবেন সেটা তাদের মতন করে তারা সাজাচ্ছেন, ঠিক সেইভাবে জাতীয় কংগ্রেস কোথায় কোথায় তাদের সিট আলোচনা হচ্ছে, কেন সম্পূর্ণ যতক্ষণ না হবে, উনি তো ঠিকই বলেছেন, গতকালও একই কথা বলেছেন, আজকেও একই কথা বলছেন, আমরা একই কথা বলছি, যতক্ষণ না আমাদের পুরো মানে সিট অফ কোথায় কোথায় আমরা প্রার্থী দেবো সেটা সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ আমরা কি করে কমেন্টস করবো। অরূপ বাবুর কাছে আসবো। অরূপ বাবু কিছুক্ষণ আগে বিমান বসেও বলছিলেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধুমাত্র ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদেরই প্রার্থী পদ দেবে এমনটা নয়, এবং এর আগে আব্বাস সিদ্দিকীরও একাধিক বক্তব্যে যেটা বলা গেছে, জি 24 ঘন্টাকেও তিনি যেটা বলেছেন যে সমস্ত ধর্মের, অর্থাৎ ধর্মই এখানে প্রাধান্য পাচ্ছে না, সমস্ত ধর্মের যারা পিছিয়ে পড়া, দলিত, আদিবাসী সবাইকে এই ফ্রন্টে তিনি সামিল করতে চেয়েছেন। সেখানে দাঁড়িয়ে কেন আপনারা অভিযোগ তুলছেন যে কোথাও ধর্ম নিরপেক্ষতার যে দাবিটা বামেরা করে থাকে সেখান থেকে তারা পিছলে যাচ্ছেন? মৌপিয়া, আমার মনে হয় আজকে জোট ধর্ম নিশ্চিতভাবে কিছুটা এগিয়েছে, মানে গতি বৃদ্ধি পেয়েছে। আমরা বুঝতে পারলাম যে অধীর চৌধুরীকে আজকে অন্তত প্রেস কনফারেন্সে বলার সময় কেউ আটকে দেয়নি। গতকালকে দেখেছিলাম ব্রিগেডের মঞ্চে ভাষণ থামিয়ে দিতে হয়েছিল, আজকে প্রেস কনফারেন্সটা উনি অন্তত পুরো কমপ্লিট করতে পেরেছেন। তাতে বোঝা যাচ্ছে যে জোট ধর্ম কিছুটা হলো শক্তি বৃদ্ধি পেয়েছে।
দ্বিতীয়ত আমার খুব মনে পড়ে যাচ্ছে আসলে সিপিএম এর একটা গোটা সাইকেল কমপ্লিট হলো। আমার এখনো মনে আছে ছবিটা 1989 সিপিএম বড় বড় এত কথা বলে তৃণমূল নাকি বিজেপির সাথে জোট করেছিল, কংগ্রেসের সাথে জোট করে ইত্যাদি ইত্যাদি। ওই 1989 সালে শহীদ মিনার ময়দানের ছবিটা জ্যোতি ভিপি বাজপেয়ী আর গতকালকের ব্রিগেডের ছবিটা সূর্য, সেলিম এবং আব্বাস ওই পুরো জোটটাকে সাইকেলটাকে কমপ্লিট করলো। হিস্ট্রি রিপিট ইটসেলফ। আজকে সিপিএম এর মুখে না মানায় নীতির কথা, এই চর্চাটা অঞ্জন বাবু আপনাদের বেগ দেবে না। একেবারে অসীমপদ বাবু যেটা বলছেন যে নিষ্কলুষ একটা ভাবমূর্তি, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে একটা নিষ্কলুষ ভাবমূর্তির দাবি আপনারা করতেন, সেখানে একটা দাগ কি থেকে যাবে না? দাউদ ইব্রাহিমের হাত ধরতে রাজি অঞ্জন বাবু। হ্যাঁ, কি বলবো, আমি তো শুনলাম প্রচুর খেউড় হচ্ছে আমাদের বিরুদ্ধে। তা খেউড়ে কিছু নেই, রাজনৈতিক প্রচুর খেউড় হচ্ছে। চুপ করুন, বলতে দিন। আরে বলুন না। আরে এখানে বিজেপির সঙ্গে 10 বছর কেন্দ্রের মন্ত্রিসভার ঘর করে আবার বড় বড় কথা বলছেন। রাজীব গান্ধী সরকার ফেলার জন্য শহীদ মিনার আরএসএস এর অফিসে গিয়ে বসে থাকতে বড় বড় কথা বলছেন। রাজীব গান্ধী সরকার ফেলার জন্য আমি বলিনি আপনাকে, আমাকে বলতে দিন। ঠিক করুন, বলুন। তা খেউড় বলছেন কেন? আবার অ্যান্টি বিজেপি হয়েছে, যুক্তি না নিচে বোঝাপড়া করছে, একের পর এক মন্ত্রী চলে যাচ্ছে, এই কথা বলছে। এই ভাষার অপপ্রয়োগ আপনাদের এত চিন্তা না করলে চলবে। সংস্কৃতিকে এখানে ধরে রাখতে হবে। এখানে তৃণমূল এবং বিজেপির গোপন এবং প্রকাশ্য বোঝাপড়া, এবং দেখবেন দুটো দল একভাবে বিরোধিতা করছে। আরে বাস, দেখার মতো বিষয়। কিন্তু বিজেপি এবং তৃণমূল অ্যান্টি এই যে সংযুক্ত মোর্চার ক্ষেত্রে কিন্তু ভাষার উপর লাগাম নেই, যা পাচ্ছে তাই বলছে। আরে আমাকে বলতে দিন, তৃণমূলের চেয়ে বড় কমিউনাল রাজনীতি আর কে করেছে এখানে বাংলাতে? আর বিজেপি করেছে। দলটার নাম তো বিজেমূল, দলটার নাম তো বিজেমূল। তো যাই হোক, এখানে ফলে আপনাদের চিন্তা করতে হবে না। আমাদের বামফ্রন্টের সভাপতি এবং জাতীয় কংগ্রেস সভাপতি, প্রাদেশিক প্রদেশ কমিটির সভাপতি তারা প্রেস কনফারেন্স করলেন। আরে তার হত্যাকাণ্ডের মূল নায়ক এখন তৃণমূলের প্রেসিডেন্ট ওখানে। সংযুক্ত মোর্চা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা আপনারা দেখুন, এভাবেই থাকবে, কোনো চিন্তা নেই। দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, যেটা বিমান বসু বললেন যে কোনো ধর্মীয় সংখ্যালঘু প্রার্থী তাদের উপর জোর দেওয়া নয়। আইএসএফ একটা ধর্মনিরপেক্ষ ফ্রন্টের কথা বলে, তাদের দলের মধ্যে সেকুলার শব্দটা রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সমস্ত ধর্মের, দলিত, পিছিয়ে পড়া, দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কথা বলছেন আব্বাস সিদ্দিকী। তাহলে কেন আপনারা সাম্প্রদায়িকতার প্রসঙ্গ আনছেন? কালকের যে ব্রিগেডের জনসভা ওনারা করেছেন তার কিছু খণ্ডচিত্র আমি মৌপিয়া দিয়ে তুলে ধরবো। আমাকে দয়া করে বাধা দেবেন না, আমি কাউকে বাধা দিইনি। প্রথমে দেখা গেল যে মাননীয় বিরোধী দলের যিনি নেতা অধীর রঞ্জন চৌধুরী, যিনি কংগ্রেসেরও নেতা, তিনি বক্তব্য রাখছেন। সেই সময় ভাইজান আব্বাস সিদ্দিকী সেই মঞ্চে উঠলেন এবং এটা একটা অস্বাভাবিক হই হই রই রইয়ের ব্যাপার যে যেখানে বাম কুলপতিরা বসে আছেন, বামেদের যারা মুখ তারা বসে আছেন, কংগ্রেসও আছেন, সেকুলার যারা নিজেদের দাবি করেন সবাই রয়েছেন। সেখানে ওঠার পরেই ভাইজান যেই উঠলেন, সঙ্গে সঙ্গে তৌহিদি জনতা ভাইজানের দিকে তাকিয়ে ধর্মীয় জিকির দিচ্ছেন। কেউ লাল সালাম বলছেন না, কেউ বন্দে মাতরম বলছেন না, সরাসরি ধর্মীয় জিকির দিচ্ছেন, যাকে ধর্মীয় জিকির বলে। সেইটা হচ্ছে, সেটা 3 মিনিটের জন্য, না শেষ করিনি, আমাকে শেষ করতে দিন। 3 মিনিটের জন্য সেটা চললো। অধীর বাবু বললেন, মোহাম্মদ সেলিম এসে তাকে বলছেন অধীর বাবুকে সরে যান, আব্বাস বলবে। আর অধীর বাবু তখন বলছেন সে কি, আমি তাহলে কিন্তু আর বলবো না, ইত্যাদি আমরা পরিষ্কার শুনেছি। দ্বিতীয়ত তারপরে যেটা হয়েছে সেটা দেখার মতন। এরপরে আসি বামেদের, দেবলীনা হেমব্রম আব্বাস সব নিজের বক্তব্য রাখলেন। দেবলীনা হেমব্রম এসে মাইক্রোফোন ধরলেন, আব্বাস মঞ্চ থেকে নেমে গেলেন, পেছনে খালি চেয়ার সব খালি হয়ে গেল। দলিত মুসলিম দেখুন, আমাকে আটকানো যাবে না, আমরা দেখতেই পাচ্ছি, সবটাই দেখা যায়। আরে আপনি পরের মিটিং আসবেন, চিন্তা নেই, আপনাকে বসে দেখবেন। বিজেপি এত ভয় পেয়েছে কেন? আরে তৃণমূল আপনাকে বাঁচাবে, তৃণমূলের হাত ধরে। অসীম বাবু, রাজনীতিতে একটা লং টার্ম একটা খেলা,
একই সঙ্গে শর্ট টার্ম গেনের দিকটাও থাকে। শর্ট টার্মের কথা যদি আমরা ধরি, অর্থাৎ আসন্ন নির্বাচনের, আসন্ন বিধানসভা নির্বাচনের কথাও যদি আমরা ধরি, সেখানেও কি আপনার মনে হয় যে এই অঙ্কটা ভোটের অঙ্কেও কাজে আসবে সিপিআইএম এর জন্য? হয়তো কিছুটা কাজে আসবে, কারণ সিপিআইএম তার নিজের ক্ষমতার হ্রাস পেয়েছে, তারা জানে, তারা কংগ্রেসের হাত ধরতে চায় এবং এক্ষেত্রে সংখ্যালঘু ভোট যেটা একসময় সিপিএমের হাতে ছিল, সারা সেই ভোট তারা হারিয়েছে। এবং এখন যদি আব্বাস সিদ্দিকীর সমর্থন পেয়ে তারা কোনো ক্ষেত্রে সেই ভোট ফিরে পায়, তাদের হয়তো কয়েকটা আসন বৃদ্ধির সম্ভাবনা আছে ইন শর্ট টার্ম। আর লং টার্মে আমি বলছি এটা কিন্তু সিপিএমের পক্ষে, তার ভাবমূর্তির পক্ষে একটা খুব অশনি সংকেত হিসেবে আমার মনে হয়। সময় একদম শেষ, আমাকে শেষ করতেই হচ্ছে। অঞ্জন বাবু, অসীম পদবাবু, দেবজিৎ, অরূপ বাবু এবং আশুতোষ, সবাইকেই ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন, তার জন্য আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে যে সত্যি সত্যি যে ভোটের অঙ্ক, সে ভোটের অঙ্কের নিরিখেও এর থেকে সিপিআইএম গেইন করবে কিনা, সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে জোটের পথটা সেটা সুগম হবে কিনা, এবং এই সমস্ত কিছু আশু প্রশ্নকে ছাপিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাবে যে ভবিষ্যৎ কি বলবে, যে ইন লং রান সিপিআইএম এর জন্য এটা সত্যি মাস্টার স্ট্রোক নাকি আসলে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। একই সঙ্গে এই প্রশ্ন থেকে যাবে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই সেকুলার ফ্রন্ট এই শব্দটার প্রতিও সুবিচার করবে কিনা। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।